তোমার কাছে এবার জানতে চাইবো কোরআন মাজিদ সুন্দর করে পড়ার জন্য তুমি কোনো প্রতিষ্ঠানে পড়েছো কিনা? আমি যখন যেখানেই পড়েছি সেখানেই দেখা গেছে যে আমি ওখানের ভালো ছাত্রই ছিলাম, যে যে বিভিন্ন অনুষ্ঠানে তেলাওয়াত করতে হলে আমাদেরকেই ডাকতো, এরকম একটা অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি যখন হিফজ পড়ি, আমি তেজগাঁওতে হিফজ শুরু করি। ওখানে 12 সাল পর্যন্ত ওখানেই পড়ি এবং ওখান থেকে আমি মাদানীনগরে পড়ি। তো ওখানে গেলে দেখি যে না, এখান থেকে আমার অনেক কিছু কমতি ছিল। এখানে আমি ভালো ছাত্র ছিলাম ঠিকই, কিন্তু এটা যেহেতু আরও ভালো মাদ্রাসা, এখানে এসে আমার ত্রুটিগুলো ধরা পড়লো এবং সেখানে আমার তেলাওয়াত আরও সুন্দর করতে পারলাম। ওখানে 1 বছর ছিলাম। ওখান থেকে আমি বাস ওখানের ভালো ছাত্র হিসেবেই ওখান থেকে বের হয়েছিলাম। আমি আমার একটু অ্যাড করতে চাই সাথে কিছু জীবনের কথা অনুযায়ী। আমি ওখানে আমার হিফজ ফারেক হয়েছিলাম ওখান থেকে, মাদানীনগর থেকে। তো ওখানে আমি ব্যাফাকে দ্বিতীয় হয়েছিলাম ওই বছর পরীক্ষায়। তো এরপরে আমি ওস্তাদদের পরামর্শ দেন যে আপনি যদি স্কুলে পাশাপাশি পরীক্ষাগুলো দিতে থাকে তাহলে তার জন্য সুবিধা হবে। তো আমি তখন ক্লাস 5-এ ভর্তি হই ওইখানে আমার এক ক্যাডেট স্কুলে। ওখানে আমি প্রায় 6 মাসের মতো পড়ি এবং এর আগে আমি কখনো স্কুলে বা কখনোই পড়িনি। ওখানে সরাসরি ক্লাস 5-এই পড়ি এবং ওখান থেকে পিএসসি পরীক্ষায় আমি এ গ্রেড পেয়েছিলাম 2014-তে। তো ওখানে এই যে 6 মাস ছিলাম, এই 6 মাসে মোটামুটি আমার কোরআন কাঁচা হয়ে গিয়েছে। মানে এই 6 মাসে আমার আসলে বুঝতেই তো পারছেন, যেহেতু আমি স্কুলে কখনো পড়িনি, 1 2 3 4 5 4 পর্যন্ত আমার কোনো পড়াশোনা নেই, সরাসরি 5-এ এসেছি। একটু চাপ বেশিই ছিল হিফজের পরে। হ্যাঁ, হিফজের পরে। তো কোনো কিছুই পড়িনি, যেহেতু 5-এর সরাসরি 5-এ পড়াটা একটু কঠিন চাপই ছিল। আমি কোরআন তেলাওয়াতের সুযোগ আমার তেমন হয়নি। তো সেই অনুযায়ী আমি কোরআন ভুলে গিয়েছিলাম। তো যেহেতু কিতাবখানায় ভর্তি করবেন বাবার আগে থেকে ইচ্ছা ছিল, তো এখন যেহেতু কোরআন ইয়াদ অনেক কাঁচা হয়ে গিয়েছে, এখন এই অবস্থায় কিতাবখানায় গেলে তো আমি কোরআন আর ধরে রাখতে পারছি না। যে উদ্দেশ্যে আমার হাফেজ হওয়া, সেই উদ্দেশ্যের কিছুই থাকছে না। আচ্ছা। তো সেই অনুযায়ী তখন বাবা বললেন তাহলে এখন ভালো মাদ্রাসায় অল্প কিছুদিন যেখানে পড়লে, যেখান থেকে আমি আমার ইয়াদটা আবার পাকাপোক্ত করতে পারবো, পরে কিতাবখানায় দিবেন। তো তখন আমরা ভালো প্রতিষ্ঠান খোঁজা শুরু করলাম। তো ওই সময় খুঁজতে খুঁজতে যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ কারি নাজমুল হাসান সাহেবের মাদ্রাসা, ওনার সাথে আমার বাবার আগে থেকে একটু পরিচয় ছিল। সেই অনুযায়ী ওখানে আসা, এসেই আমি দেখি এটা আরেক জগৎ। কারণ হচ্ছে এর আগে আমি প্রতিযোগিতার সাথে ওইভাবে সম্পৃক্ত ছিলাম না। আমি জানতামও না যে বাংলাদেশে এইভাবে কম্পিটিশন হয়, এমনকি বাংলাদেশ থেকে যে বাহিরেও মানুষ যায়, এই 2013-14 পর্যন্ত আমার এরকম কোনো ধারণা ছিল না। তখন এখানে যখন আসি তখন শুনতেছি হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ আব্দুল আল মামুন, ওনারা সবাই তখন এখানেই পড়তেন নাজমুল হাসান সাহেবের মাদ্রাসা। ওরা কি তখন পুরস্কার পেয়েছে? হ্যাঁ, তখন ওই যে নাজমুস সাকিব তখন এনটিভিতে ফার্স্ট হয়েছিল এবং সৌদিতে সম্ভবত ফার্স্ট হয়েছিল। আর জাকারিয়া ভাই তখন হচ্ছে জর্ডানে 3 নাম্বার হয়েছিল। তো মোটামুটি ওনাদেরকে দেখে আমি ভাবছি যে এরকম এত কিছু এখনও বাকি আছে, যে এটাকে কোন পর্যায় পর্যন্ত যাওয়া সম্ভব। তো এখানে এসে আমি দেখছি যে আমি আসলে কিছুই করিনি। আমি এতদিন বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ছাত্র ছিলাম, সেখানে বিভিন্ন অনুষ্ঠানে আমাকেই তেলাওয়াত করতে দেওয়া হতো, কিন্তু এখানে এসে আমি কিছুই না। এখানে এসে দেখতে পাচ্ছি আমার ত্রুটির কোনো শেষ নেই। তো এখানে আমি শুরু করে দিলাম, এখান থেকেই মেহনত শুরু করলাম ওস্তাদদের। যেহেতু আমার আশেপাশেই আমি আমার উদাহরণ পেয়ে গিয়েছি যে তারা কোথায় আছে আর আমি কোথায়, তো আমার ব্যাপারগুলো ধরতে কষ্ট হয়নি। তো সেখান থেকেই আমি আমার গন্তব্যস্থল স্থির করলাম যে না, আমাকে কোন জায়গায় পৌঁছতে হবে। তো সেখান থেকে আমি চেষ্টা করলাম যে তারা যেহেতু ওই পর্যন্ত গিয়েছে, আমি কেন পারবো না। ওখান থেকেই আমার শুরু। তোমার কাছে এরপর যে আরেকটা প্রশ্ন করব, এই যে আমরা হিফজ নিয়ে পড়াশোনা করছি, কিরাত নিয়ে পড়াশোনা করছি, তাফসিরের বিষয়টা বলা যায় যে এই জিনিসটাও আমাদের আছে, অনেক প্রতিষ্ঠানেই তাফসিরের বিষয় আছে, তবে এটাও খুব বেশি প্রসিদ্ধ না যে এখান থেকে সে তাফসির পড়ে খুব ভালো করেছে, এরকম কিন্তু না। আমাদের দেশে কিন্তু আগে তাফসিরের কম্পিটিশন হতো। ইদানিং দেখা গেছে যে আমাদের তাফসিরের অবস্থাটা ভালো না, মানে ভালো না বলতে বাহিরে যারা গিয়েছেন তারা খুব বেশি ভালো করতে পারেনি, ভালো রেজাল্ট। এই জন্য হচ্ছে আমাদের কিন্তু কম্পিটিশনের কতগুলো ক্যাটাগরি থাকে, যেমন বিভিন্ন দেশেই 4-5টা ক্যাটাগরি থাকে, যেখানে তাফসির থাকে যেরকম, পাশাপাশি শুধু হিফজ থাকে, বা 15 পারা হিফজ থাকে, বা 10 পারা হিফজ থাকে, এরকম কতগুলো গ্রুপ থাকে। তো আগে কিন্তু আমাদের তাফসিরের গ্রুপগুলো আগে নেওয়া হতো, কিন্তু এখন আমরা সেটা নিচ্ছি না, কারণ যেহেতু এখানে আমাদের পারফরমেন্স খুব একটা ভালো না। এর একটা কারণ হচ্ছে যে আমাদের প্রসিদ্ধ মানসম্মত তাফসির বিভাগ নাই। তো এটা নিয়ে আমাদের একটু কাজ করার প্রয়োজন আছে। তো পাশাপাশি এটাও কথা হচ্ছে যে আমরা যারা হাফেজ হচ্ছি একটু ভালো পর্যায়ে,
তাদের আসলে উচিত আল্লাহ কি বলেছেন জানা, আল্লাহ কি, তাফসীরটা জানা, আমি ব্যাখ্যাটা এত জানা। কষ্ট করে এত বছর যখন কোরআনের পিছনে সময় দিতে পেরেছি, কোরআনটা মুখস্থ করেছি, এখন আল্লাহ যে কথাগুলো বলেছেন সেগুলো যেন আমি পড়ার সাথে সাথে কি বলেছেন বুঝতে পারি এবং নিজের মনকে প্রশান্ত করতে পারি। কারণ মজাটাই আলাদা। আল্লাহ যে কি বলেছেন সেই জিনিসটা আমি কখন বুঝবো? যখন আমি এটার অর্থ জানতে পারবো, ব্যাখ্যা জানতে আর যখন ব্যাখ্যা জানতে পারবো তখনই না বুঝতে পারবো যে না, আল্লাহ তো সরাসরি আমাকেই বলেছেন, অ্যাড্রেস করে বলছেন। আমাকে সরাসরি কথাগুলো কাকে বলছেন? আমাকেই বলছেন। আমি যখন অর্থ বুঝতে পারবো তখনই না বুঝবো যে আল্লাহ কথাগুলো আমাকেই বলছেন, অর্থাৎ মালিকের সাথে সম্পর্ক, সরাসরি আমি কথা বলছি মালিকের জি। সাথে। তো এই জিনিসগুলো যেন উপলব্ধি করতে পারে, সেজন্য অবশ্যই যেভাবে ভালো কোরআন মাজিদ আমল করার জন্য তো ব্যাখ্যা জানতে হবে, অর্থ অবশ্যই জানতে অবশ্যই হবে। অবশ্যই শুধু তেলাওয়াত নয়। যেভাবে করে আমি কোরআন হিফজ করেছি সেভাবে করে যেন আমরা এটার অর্থ জানতে পারি, এটার ব্যাখ্যা জানতে পারি, আল্লাহ কোনটা নিষেধ করেছেন, কোনটা করতে বলেছেন, সেগুলো যেন বুঝতে পারি। আমাদের এই দিকে আরও খুব বেশি মনোযোগী হওয়া উচিত। এটাও খুব জরুরি। অবশ্যই জরুরি তো আছেই। যেহেতু আমরা এখন মনোযোগী একটু কম, অবশ্যই তাদের খুব বেশি মনোযোগী হওয়া উচিত এটার দিকে, যে শুধু হাফেজ হওয়াটাকেই সফলতা মনে না করা। অবশ্যই আলেম হইতে হবে, আলেম না হওয়ার কোনো বিকল্প নাই, এটা হলো আসল কথা। আমি হাফেজ হয়েছি এটা একটা বিষয়, কিন্তু আলেম হওয়ার কোনো বিকল্প আমার কাছে নাই। মারহাবান মারহাবান মারহাবান।